রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ছুটি গল্প। তো প্রাথমিক ক্ষেত্রেই বলো ছুটি বলতে কি ধারণা আসছে? যারা ক্লাস করনি বা যারা এই গল্পটা পড়নি তারাই কেবলমাত্র বলবে ছুটি বলতে কি মনে হচ্ছে? স্কুলের ছুটি। আর মানে অবসর পেয়েছ? যাই হোক, স্টুডেন্ট লাইফে আবার কিসের অবসর? হ্যাঁ, আর স্টুডেন্ট লাইফে অবসর মানে হচ্ছে পরীক্ষা হয়ে গেল, মানে মামার বাড়ি, দাদুর বাড়ি, দিদার বাড়ি, সব হচ্ছে নানার বাড়ি, নানির বাড়ি, এইগুলো তো হচ্ছে কি ট্যুর, তাই না? হ্যাঁ, তো ওইটা হচ্ছে অবসর, পড়াশোনা থেকে অবসর। আর কিছু? ছুটি। তুমি? জীবন ছুটি, জীবন থেকে ছুটি। হায়, অনেক মানুষ থেকে দেখবা বলবে, হ্যাঁ অনেক মানুষই কিন্তু এইভাবে বলে যে কতদিনই আর বাঁচবো, তাই এটা হচ্ছে, ওইটা করছি, হ্যান করছি, ত্যান করছি। তো ওই যে কতদিনই বাঁচবো, যেন ও বুঝেই গেছে ওর ছুটি হতে চলেছে। কোথা থেকে? ইহজীবন থেকে। কোথায় যাবে সে? পরলোকে গমন করবে। তো এই ইহজীবন থেকে ছুটি, এটাও তো এক ধরনের ছুটি। তো আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিত রূপে কাঁচা কথা লিখবে না, এটুকু তো আমরা বুঝে গেছি এতদিনে যত পড়েছি তার গল্প, কবিতা, প্রবন্ধ। কাঁচা কথা লিখবে না, কিন্তু ও কাঁচা স্টাইলে লিখবে। স্টাইলটা এমন থাকবে, ভাবনা চিন্তাটা এমন থাকবে যেন আমাদের ঘরের কথা, যেন আমাদের কথা, যেন আমাদের সংস্কৃতির কথা, যেন আমাদের প্রকৃতির কথা, যেন আমাদের ঘরোয়া সংস্কৃতি। অথচ পুরোটা পড়ার পর আমরা বুঝতে পারি যে মানুষটা সত্যি একই সাথে 4-5 রকমের কথা বলতে পারে। তো আমরাও দেখব গল্পটা শেষে আজকে যে ছুটি নামকরণটা কিভাবে 4-5 রকমের ভাবে সার্থকতা পাচ্ছে, কত কত দৃষ্টিকোণ আছে। এই জায়গাতে আমাদেরকে স্থির থাকতে হবে বিষয়টাকে বোঝার জন্য যে কোথায় কোথায় ছুটি দেখাতে চাইছে। কেমন? তো শুরু করা যাক গল্পটা। প্রথমেই বলছে বালক দিগের সর্দার। আচ্ছা, সর্দার কথার অর্থ বুঝো? হেড, হেড, হ্যাঁ হেড, লিডার। বাচ্চাদের মধ্যেও কিন্তু দেখবে যে কি একজন লিডার থাকে সব সময়, ঠিক আছে? ক্যাপ্টেন, বা মাতব্বর ভেঙে বললে, ঠিক আছে, তাই না? আজ্জার। তো যাই হোক, তো একজন থাকবে হেড, ওই যাবতীয় কাজ করবে, যত ভিলেনের কাজ, ভালো কাজ, মন্দ কাজ, যা কিছু ওই দিবে গিয়ে মতলবটা সবাইকে। ওই এগিয়ে গিয়ে যাবে আর পেছন পেছন সবাই চেলা চামুন্ডা সব একসাথে দল বেঁধে যাবে। বালক দিগের সর্দার ফটিক। তাহলে বলো কার নাম পেলাম আমরা? ফটিকের নাম পেলাম, সে বালক দিগের সর্দার। ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। ভাবোদয় শব্দটা সন্ধি করা আছে, এটাকে বিচ্ছেদ করা যায়। ভাব যোগ উদয়, নতুন ভাবনা আসা, এটাকে বলছে ভাবোদয়। নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাষ্ঠ, শাল কাষ্ঠ মানে হচ্ছে শাল গাছের কাঠ, বুঝা যাচ্ছে, নদীর ধারে ফেলা আছে। মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। মাস্তুল জিনিসটাকে বোঝার চেষ্টা করি। নৌকো যায় না, পাল তোলা হয় যে, তো যে কাঠের ফ্রেমটা তৈরি করা হয় ওইটাকে বলা হচ্ছে মাস্তুল। তো মাস্তুলেই পরিণত করতে হবে এই শাল গাছের কাঠটা বা গাছের গুঁড়িটা ফেলা আছে নদীর ধারে। কিছুদিন পর এটাকে ওই মাস্তুল তৈরি করা হবে। এটাই হচ্ছে যিনি ফেলে রেখেছেন তার অ্যাকচুয়ালি ইচ্ছা হচ্ছে এটাই, কিন্তু ওটা ফেলা রেখেছে। আর বাচ্চারা কী করে? বিয়ে বাড়িতে দেখবা প্যান্ডেল হয়তো খোলা হয়নি দুদিন, বাচ্চাগুলো দিকে লাফালাফি করছে, ওটা ওদের খেলার বিষয় হয়ে গেছে। তো এইবার যে বালক দিগের বা বালকদের যে সর্দার ছিল ফটিক চক্রবর্তী, তার মাথাতে কি আসলো, এই যে গাছটা আছে বা গাছের যে এটা গুড়িটা কেটে রাখা আছে ওইটা নিয়ে ও খেলতে চাইছে। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। ওটাকে নিয়ে গড়াবে, সবাই মিলে ধাক্কা দিবে। যদিও ওর একার পক্ষে তো সম্ভব না, একটা বালক বাচ্চা ছেলে, ও কী করে ওর অত ভারী গুড়িটাকে গড়াবে, কিন্তু গড়িয়ে দেওয়াটাতে একটা আনন্দ আছে, সবাই মিলে ওটা গড়াবে। চলো এবার সবাই মিলে হই হই করে যাচ্ছে, ওটা নিয়ে খেলবে বলে। যে ব্যক্তির কাঠ, এবার কোনো একজন ব্যক্তির তো ওটা আছে, তাই না, সে ফেলে রেখেছে, তো সে আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়। এবার দেখো বাচ্চাদের বদমাশিটা দেখো, ওটা শুধু খেলবে এটা নিয়ে তাদের আনন্দ নাই, ওদের এইটা বিষয় নিয়ে ভেবে আনন্দ যে এইটা যিনি ফেলে রেখেছেন তিনি যখন নিজের প্রয়োজনের কাজে আসবেন, যে এটার কাজটা করবেন, আর সেই সময় এসে তিনি অবাক হয়ে যাবেন, এইভাবে কী করলো, কে বদমাশি করলো, এই যে ওর বিরক্তি লোকটার,
এইটা ভেবে এদের হচ্ছে আনন্দ। আশ্চর্য না? কত মানে কি বলবো, বেয়াদব বলবো। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, অর্থাৎ তার যে কতখানি অবাক হয়ে যাওয়া হবে, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। অনুমোদন মানে স্বীকৃত হলো যে হ্যাঁ হ্যাঁ করবো করবো, এটা করবো। লোকটা এসে যখন দেখবে না, খুব রেগে যাবে, খুব গালাগালি করবে, হ্যাঁ খুব বিরক্ত হবে, ভালো হবে, ওটাতে আনন্দ এদের। আশ্চর্য না? কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, মানে কোমর বেঁধে, মানে এমন নয় যে কিছু দিয়ে এসে সবাই মিলে কবরটা নিজেদের বেঁধে দিল। কোমর বেঁধে কাজ করা মানে হচ্ছে পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ মনোযোগ সহকারেও কাজটা করবে। সবাই মিলে যখন ওখানে আসলো, এমন সময় ফটিকের কনিষ্ঠ, কনিষ্ঠ কথাটা মানে হচ্ছে ছোট, ফটিকের কনিষ্ঠ মানে হচ্ছে ফটিকের ছোট, কারণ ভাই না বোন সেটা দেখা যাক। কনিষ্ঠ মাখনলাল, তার মানে ভাই, মানে তার ছোট ভাই মাখনলাল, নামটা মনে রাখবো হ্যাঁ, গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। বুঝলা? সবাই যখন ওটাকে ধাক্কা দিয়ে গড়াতে চাইছে, মাখনলাল বদমাসি করে কী করলো, ছোট ভাই ও গিয়ে গুড়িটার উপর গিয়ে বসে গেল। ছেলেরা তাহার এই রূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। যে ছেলেরা ওর এইরকম ভাবনা চিন্তা দেখে বিমর্ষ হয়ে গেল, মানে মনটা খারাপ হয়ে গেল। আরে ভাই, আমাদের সর্দারের ভাই এসে বসে গেল, কেন গড়াবো কী করে, ও তো পড়ে যাবে, তার মানে গড়াতে দিবে না। কি করব? একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, সর্দারের ভাই বলে কথা, ঠিক আছে, একটু আধটু ঠেলল, এই উঠ না উঠ। কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না, মানে নো চেঞ্জ, যেমনি আছি তেমনি থাকবো, হয় সন্ডা মার্কা সন্ডার মতো কিছু জেদি ছেলে, তো মেরে যাও মেরে যাও মেরে যাও, ওটাই করবে ঘুরে ঘুরে, আরও বেশি জেদ উঠে যাচ্ছে ওর। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতার সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। বলছে ও মনে হচ্ছে মাতব্বরের মতো তত্ত্বজ্ঞানী সম্পন্ন জ্ঞানী ব্যক্তি যেভাবে বসে থাকে একদম ওই রকম জেদ করে হ্যান্ডের মতো বসে থেকে গেল, সর্বনা। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, আস্ফালন মানে যে জোরে ধমক দিয়ে বলল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। বলছে আপাতত ওঠ, এই বেলা একটা কথার কথা, এমন নয় যে এই বেলা মানে এই সকালবেলা, দুপুরবেলা, মধ্যাহ্নবেলা, এই বেলা না, এই বেলা মানে হচ্ছে এখনই ওঠ, আপাতত তুই সর, নাহলে মার খাবি এখন। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল, মানে বুঝলা, তার ভাই আরও বদমাশি করে কী করলো, আরও সুন্দর করে ও বসলো গিয়ে গুছিয়ে, দেখি কি করতে পারিস। এই রূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চোর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। এখন ওর ফটিকের কর্তব্য কী ছিল, আর জনসাধারণ মানে আশপাশে যতটি ছেলে আছে সবার কাছে নিজের মর্যাদা রক্ষা করার জন্য ওর কী কর্তব্য ছিল, বুক ফুলিয়ে গিয়ে একদম এক চোরে একদম ভাইকে নামিয়ে দেওয়া মেরে, কিন্তু সে সেটা করতে সাহস পেল না। কেন? কারণ বাড়িতে আরও এক হিটলার আছে। বাড়ির হিটলারের নাম কি? ছোট ভাইকে মারতে গেলে ঠুকে দিবে মা, বাবা তো পরে, শুরু তো মায়ের থেকে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। এমন ভাব দেখালো যেন আমি চাইলে এখন উঠিয়ে দিতে পারি শাসন টাসন করে, কিন্তু থাক করবো না, ঠিক আছে, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। মানে আগে যেটা গাছের গড়িটাকে গড়িয়ে দেওয়ার খেলা হতো, তার থেকেও একটা বেটার খেলা ওর মাথায় উদয় হয়েছে। ভালো, তাহাতে আর একটু বেশি মজা আছে। এবার প্রস্তাব করিল, এবার সবার সামনে ওই কথাটা রাখলো। কি কথাটা? মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। কত বদমাস! এ আরও এক স্তরে গিয়ে দাদা ভাই উঠছে না, ওদের খেলাতে বাধা দিল। তখন সেই ফটিক চক্রবর্তীর মাথায় আরও একটা বুদ্ধি আসলো, কেননা ভাইকে সমেত গড়াই, হ্যাঁ এটা বেশি আনন্দ আসবে, গড়াই গড়াই। ব্যাস, যেমন প্রস্তাব তেমন কাজ। এখন তো মাখনলাল উঠতে চাইবেই, কিন্তু উঠতে পারবে না, মান সম্মানের ব্যাপার, এতক্ষণ উঠছিল না, এবার ভয়ে ভয়ে উঠে যাবে, ঠিক আছে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, মানে এখন আমি উঠবো না, বসেই থাকতে হবে, কারণ এখানে বসে থাকলে আমার অহংকার গৌরব আছে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে। মানে শুধু গৌরব নাই, অহংকার নাই, যে না আমি বসেই থাকলাম, হ্যান্ডামি করে কেউ করে না, তো তাতে ওর মনে হয় যেন গৌরব বাড়লো আমার। কিন্তু এখানেও ভাবলো আবার মনে মনে মাখনলাল, যে আমি যে বসে আছি না, আমাকে যদি সমেত গড়িয়ে দেয় আমার লাগবে, কিন্তু
আমি কিন্তু আঘাতও পাবো, পড়ে তো যাবই। ফলে একটা বিপদের আভাসও আছে, সম্ভাবনাও আছে। তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। মানে এখানে যে বিপদ হতে পারে কারো মাথাতে আর এই জিনিসটা আসলো না। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, হয়েছে কাজ। সবগুলো ছেলে একসাথে একদম গড়িটাকে ঠেলা দিয়েছে। একবার ভাবো তো, কাঞ্জিলাল ওখানে বসে আছে, আর অনিময় টনিময় সবাই মিলে এসে, বিশাল টিশাল সবাই মিলে এসে ত্রম্বক এসে ধাক্কা দিয়েছে। ওখানে আমরা গিয়ে আরও ধাক্কা দিতে শুরু করলাম। কী হবে কাঞ্জিলালের তখন ভাবো একবার, ঠিক আছে? পুরো চাটনি হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হচ্ছে দেখো, ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। আর ঠেলার সময় না দেখবা খুব ভারী কাজ যখন করে বেশ কয়েকজন মিলে না, মুখে কিছু উচ্চারণ করে, ঠিক আছে? কিছু জোর লাগা কে হাইয়া বলে না, আর আমি তো খুব দেখি আশপাশে। তো এরা কি বলছে, মারো ঠেলা হাইয় সাবাস জোয়ান হাইয়। মানে আমরা সবাই জোয়ান হয়ে গেছি। ছেলেরা যখন পরস্পরের দিকে তাকিয়ে বলছে মারো ঠেলা হেইও আর সাবাস জোয়ান হেইও, সবাই মিলে আনন্দে আর উৎসাহী এত ভরপুর হলো যে আরও শক্তি যেন বেড়ে গেল ওদের, ঠিক আছে? গুঁড়িটা এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব আর তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল, মাটিতে ধপাস করে পড়ে গেল। এবার হয়েছে কাজ। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল। আশাতীত মানে হচ্ছে আশার অতীত, মানে যতটা আশা করা হয়েছিল তার একদম উল্টো হয়ে গেল, ঠিক আছে? খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। মানে অন্যান্য বালকরা কিন্তু দারুণ খুশি হয়েছে, এই তো পড়েছে, দারুণ মজা। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মানে ফটিক কিন্তু একটু ব্যস্ত হলো যে খাইছে, এবার তো পড়বে আমার পিঠে, কারণ সব দোষ আমার উপর কে পড়বে বাড়িতে। মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। সব দোষ কার? দাদার। মারো, একদম পাগলাগুলোর মতো ছিটপিট করে মারতে শুরু করে দিয়েছে। কেমন লাগবে ভাবো, ঠিক আছে? ব্যাস, তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করে। এই হচ্ছে ছোটদের বদভ্যাস। মারলেও নিজে থেকে, নামতে বলছিল নামলো না, এবার মারলেও নিজে খামচি করলো, আর নিজে কাঁদতে কাঁদতে আবার বাড়ি। এখন চলবে সব থেকে বড় ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, ঠিক। তো বলছে খেলা ভাঙিয়া গেল। হায় হায় হায়, খেলাটা কত সুন্দর হতো, গড়িয়ে গড়িয়ে খেলা, কোথায় থেকে কোথায় চলে যেত গড়িয়ে, হ্যাঁ, ভেঙে গেল। ফটিক গোটা কত কাশফুল বোঝো? হ্যাঁ, কয়েকটা কাশ উৎপাটন করিয়া লইয়া, উৎপাটন মানে হচ্ছে উঠিয়ে নিল, উপড়ে নিল, লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়াটা চিবাইতে লাগিল। আচ্ছা, কি ছেলে মেয়েদেরকে দেখি কিছুই না, তো নিজের জামার খুঁটটা চিবাচ্ছে, আঙুল চিবাচ্ছে, চাটছে, যা খুশি তাই করছে, অদ্ভুত অদ্ভুত কাজ করে। ওই রকম ও কী করলো, কাশের ওই গোড়াটা চিবাতে শুরু করলো। কোথায় গিয়ে বসে, ওই একটা নৌকা ছিল, নৌকার গলুই মানে বুঝলো ওই যে ছাউনিটা উপরে, ওইটার ভিতর গিয়ে বসে এক মনে চিবাতে লাগলো। তো জানে বাড়িতে গিয়ে তখন মার খাবো, তার আগে এটা আমি জাবর কেটে নিই, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে দেখো, এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। বিদেশি নৌকা মানে সাইড থেকে অন্য দিক থেকে একটা বিদেশি নৌকা এসে ঘাটে এসে লাগলো। একটি অর্ধবয়সী ভদ্রলোক, মানে খুব একটা বয়স না, অর্ধবয়স্ক, ঠিক আছে? এই মানে প্রায় ধরো 40-45 বছর বয়সের মানুষ, ঠিক আছে? কাঁচা গোফটা কাঁচা একদম, বুঝলে? একদম কাঞ্জিলালের মতো গোফটা কাঁচা, এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। কিন্তু চুলটা পাকা। আসলো, এসেই বালককে জিজ্ঞাসা করিল। বালক মানে বুঝলা, করে কি ছেলেটার নাম? ফটিক চক্রবর্তীকে জিজ্ঞাসা করছে। এতটাই বেয়াদব ছেলে না, সবাইকে অশান্তি করতে ব্যস্ত। শুধু ভাইয়ের উপর যে বদমাশি করে তা না, গোটা গ্রামে সবার একদম নাকে দম করিয়ে রাখে, এত বদমাশ ছেলে। তো কি দেখো, বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায়, মানে বুঝলে ওই পাড়াতে ওদেরই বাড়ি খুঁজতে এসছে। চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে কহিল, ওই হোথা, ওই যে ওদিকে। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। মানে ওই হোথা জান, কোন হোথা, কোন দিকে, কে জানে। ভদ্রলোককে আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে। বলিয়া পূর্ববৎ তৃণমূল মানে ভাব বানাচ্ছে এই তৃণমূল, মমতা সরকার, ওটাকে চিবাতে শুরু করে দিল। তৃণমূল মানে হলো, তৃণ মানে ঘাস, আর মূল মানে শিকড় সমেত, ওই যেটাকে নিয়ে এসেছিল যে, হ্যাঁ। তাই বলছে
কি সুন্দর করে গুছিয়ে দেখো, এই এই হচ্ছে রসিক রবীন্দ্রনাথ। হ্যাঁ, খুব গম্ভীর কথা বলবেন কিন্তু মজাই মজাই বলবেন, আনন্দের সাথে বলবে। যতটা আনন্দ দিবে ততটা আবার কাঁদিয়ে রেখে দেয়, সমস্যা আছে একে নিয়ে। খুব ভয় পাই আমি একে, রবি ঠাকুরকে। বলছে যে বালক সে বলিল জানি না, বলিয়া পূর্ববৎ মানে আগের তুলনায় বা আগের মতোই তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। ওটা চিপে চিপে রস খাচ্ছে, কোনো মানে হয়? বাবুটি তখন অন্য লোকের সাহায্যে, বাবুটা তখন কী করলো, এই ছেলেটাকে ছেড়ে দিল, অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। সোজা কথা, অন্য লোকের কাছ থেকে জানলো কোন দিকে বাড়িটা, এবারে এগিয়ে যাচ্ছে। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা মা ডাকছে। হয়েছে কাজ। কে এসে বলল? বাঘা বাগদি, বাঘা বাগদি। সে এসে কি বলল যে কি ফটিক দাদা মা ডাকছে। ফটিক কহিল যাব না, জানে তো গেলে তো সর্বনাশ করে যাবে, এখন তো যাওয়াই যাবে না। বাঘা তাহাকে বলপূর্বক আরকলা করিয়া তুলিয়া লইয়া গেল। এই রে, ওকে একদম শক্তি প্রয়োগ করে ও কি করলো, ওই যে কি যেন বাঘা বাগদি, ওই একদম চেড়ে টেরে নিয়ে কোলে করে উঠিয়ে নিয়ে টানতে টানতে চলে গেল। মজা তো সবারই, মার খাবে, দারুণ মজা, চল দেখা যাবে। ঠিক আছে, সব এক থেকে এক বড়। কি বলছে দেখো, ফটিক নিষ্ফল আক্রোশে, নিষ্ফল মানে বুঝলা, যেটাতে কোনো ফল হবে না এমন আক্রোশ, মানে এত রাগ টাগ দেখলো, হাত পা ছাড়ারও চেষ্টা করলো, কিন্তু জানে যে আমার রক্ষা নাই, আমাকে বাড়িতে নিয়ে যাবে আর আমাকে ঠুকবে আজকে। ঠিক আছে, ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন। মানে বুঝেছ, স্টার্ট গেম। ঠিক আছে, ফটিককে দেখা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া, মানে রেগে আগুন হয়ে গেছে। আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস, কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। সর্বনাশ! তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া বলিল, ফের মিথ্যা কথা, মেরে তো দিলি। এমনিতে কাঁদছিল, নাটক করে কাঁদছিল, সে কাঁদছিল, কিন্তু এবার উঠিয়ে গিয়ে মায়ের সামনে মেরে দিয়েছে। আর কোথায় যায়? মা চিৎকার করিয়া কহিলেন। ঠিক আছে, আচ্ছা, মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। মানে মা দৌড়ে এসে ফটিকের পিঠে একদম চর থাপ্পড় 2-3টা ঠুকে দিয়েছে। ব্যাস, ফটিক মাকে ঠেলিয়া দিল, ধাক্কা দিয়ে দিয়েছে মাকে। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস? এটা আরো এক বড় সর্বনাশ, শুধু ধাক্কা দেওয়া হয়েছে, তুই আমার গায়ে হাত তুলিস? আচ্ছা, তো আমি তো আর জড় পদার্থ নয়, মেরে যাবো আমার কি লাগছে না? আমি তো শুধু নিজেকে আত্মরক্ষার জন্য ধাক্কা দিয়েছি, মারলাম কখন? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? এ বাবা, ওই সময়টাতে যে ছেলেটা তাকে এত দেমাগ দেখালো, ওই ছেলেটাকে মার খেতে দেখলো সে। ফটিকের কি অবস্থা বুঝতে পারছো তো? তো এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি, কি নাম কি বুঝতে পারছো তো? বাবুটাকে বলছে কাঁচা পাকা, মানে কাঁচা হচ্ছে গোফ আর পাকা হচ্ছে চুল, তাই লোকটার নাম দিয়ে দিল কাঁচা পাকা বাবু। মানে বুঝতে পারছো, এই হচ্ছে রসিক রবীন্দ্রনাথ। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময় মানে হচ্ছে অবাক হয়ে একেবারে আনন্দে অভিভূত, মানে আনন্দে একদম আত্মহারা, পাগল হয়ে গেছে যেন। হইয়া কইল, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? মানে বুঝলা, সেটা কে ছিল? ফটিকের মামা। ফটিকের মামা ছিল, হ্যাঁ, ফটিকের মামা। এখন তাহলে মামাকে চেনেনি কেন সে? কোনোদিন কি এর আগে দেখেনি? না, দেখেনি, কারণ এর আগে কখনো মামার সাথে তার পরিচয় হয়নি। মামা গেছিল বাইরে, পাশ্চাত্যের দেশে, বিদেশে কাজ করতো। এখন ও এসছে অনেক দিন পর, কলকাতাতে থাকে, কলকাতা থেকে এসছে বোনের বাড়ি দেখতে বা বোনের খোঁজ নিতে এসছে। এইটাই হচ্ছে গুরুত্ব। ঠিক আছে, কি বলছে দেখো, বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। গড় মানে বোঝো, একদম সাষ্টাঙ্গে প্রণাম, পা ছুঁয়ে একেবারে প্রণাম করলো তার মা। সঙ্গে সঙ্গে বলছে, বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছেন। রবি ঠাকুর বলছে যে এই দাদাটি কোথায় গেছিল? পশ্চিমে। পশ্চিম মানে আমরা কি বুঝি? পাশ্চাত্যের দেশগুলো, মানে ইউরোপ মহাদেশের দেশগুলো। তো সেই জায়গাগুলোতে, সেই দেশগুলোতে কাজ করতে গিয়েছিলেন, বহুদিন হইল। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে। মানে ফটিক চক্রবর্তীর বাবা নেই। ঠিক আছে, কিন্তু একবার দাদার সাক্ষাৎ পায় নাই।
আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। বুঝতে পারলা? আজ বহুকাল পরে নিজের দেশে ফেরার পর নিজের ভগিনীকে দেখতে এসেছে বিশ্বম্ভর বাবু। তাহলে মামাটার নাম বিশ্বম্ভর বাবু, আর ভগিনী মানে হচ্ছে বোন, ভাগ্নি নয়, ভগিনী। ঠিক আছে, আমরা বলি না ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা, বুঝা যাচ্ছে? ভগিনী মানে বোন। তাই বলছে কিছুদিন খুব সমারোহ হয়ে গেল, বেশ কয়েকদিন থাকলো মামা। মামা কয়েকদিন আছে, দারুণ দারুণ আনন্দ করে সবাই মিলে কাটলো। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। মানে বুঝলা, ছেলেদেরকে কীভাবে পড়াশোনা করাচ্ছিস, এদের মানসিক উন্নতি মানে বুঝতে পারছো, মেন্টালিটি কীভাবে চেঞ্জ করা যায়, কিছু ভাবছিস? বোন কি বলছে দেখো। উত্তরে ফটিকের অবাধ্য, মানে ফটিকের মা ফটিকের সম্পর্কে বলছে ছেলেটা একদম অবাধ্য। অবাধ্য মানে কোনো সময়ে আমার কথার বাধ্য হয় না, সবসময় অবাধ্য, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগী, মানে পড়াশোনাতে একদম মনোযোগ না এই ছেলেটার, ফটিকের। এবং মাখনের সুশান্ত সুশীলতা, আহারে ছোট ছেলে আদরের, হ্যাঁ একদম মনে হচ্ছে চাঁদ স্বয়ং ঢুকে গেছে পৃথিবীর ভিতরে। হ্যাঁ, তো মাখনের একদম সুশান্ত, হ্যাঁ সুশীলতা আর বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। বিদ্যানুরাগের মানে বিদ্যার অনুরাগী, যে বিদ্যার অনুরাগী মানে বিদ্যার প্রেমিক যে, ঠিক আছে, এসব গল্প শুনল। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়া আছে। মানে ফটিক এতটাই বদমাস, আমার হাড় মাংস একদম জ্বালিয়ে দিল। ঠিক আছে, শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন। কি প্রস্তাব? তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন, নিজের কাছে নিয়ে গিয়ে লেখাপড়া শিখাবেন, এটাই স্থির করলেন। কি করা যায়? বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হলো। দেখলা, এখন আর কিন্তু তার মায়ের নামও বলল না ফটিকের মা, বলল বিধবা। বুঝার বিষয় আছে, বুঝতে চাইলে অনেক, না বুঝতে চাইলে অর্থর কিছু নাই। বলে না যে কি মূর্তি মানলে দেও, না মানলে পাথর, মানলে কিন্তু সেটা দেবতা, না মানলে তো আছে পড়ে একটা পাথরের টুকরো। ঠিক আছে, ঠিক তেমনই বিষয়টা আমরা যদি জানতে চাই তাহলে এই একটা শব্দ রবীন্দ্রনাথের আইডিয়ার সাথে আমাদের যোগ করে দেবে। তিনি বলতে পারতেন ফটিকের মা, কিন্তু না, মা কি কখনো তার সন্তানকে দূর করে না। একজন মানুষ সে যখন সব রকমভাবে বিপদে পড়ে আছে তখনই চাইবে যে আমার একটা ছেলে যদি ভালোভাবে থাকে অন্য কোথাও তো যাক। আর সংসারে তার সমস্যার কারণ হচ্ছে কি, তার পরিচয়টা কি, সে বিধবা, তার সংসারে উপার্জন করার মতো কেউ নাই, বা সংসারকে মেনটেন করার মতো কেউ নাই, বাচ্চাদেরকে দেখার মতো কেউ নাই। সেই সূত্র থেকে যে কথাটা বলল সে কিন্তু এই ফটিকের মা নয়, যেন একজন বিধবা কথাটা বলছে। খেয়াল করো, বলছে বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। আবার তাহলে কি বুঝলে, বিধবা আর ফটিকের মা কি আলাদা? একই, কিন্তু আমরা যখন যেরকম কথা বলি সেরকম আমাদের চরিত্র বা মনোযোগ সম্পর্কে কিন্তু ধারণা বের হয়। সঙ্গে সঙ্গে বলছে, ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব, ঘুরতে যাব, আনন্দ, কলকাতা যাব ঘুরতে, হ্যাঁ বিশাল আনন্দ। ও কি জানে ভাগ্যদেবতা তার প্রতি কি লিখে রেখেছে, সময় কোন দিকে যাবে ও কি জানে? মানুষ কি বোঝে যে আজ তার যেমন কাল কেমন হবে? কেউ জানে না, আমরা কেউ জানি না বলেই তো আমরা মানুষ, জানি না বলেই তো আমাদের জীবনের ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডি আর কমেডি বলে দুটো কথা আছে। কমেডি মানে হচ্ছে যেখানে নাটকের শেষে একটা হাস্যরস থাকবে, আর ট্র্যাজেডি হলো যেখানে বেদনা থাকবে, টান টান কষ্ট, তীব্র কাঁটা বিঁধছে যেন, সেই হচ্ছে ট্র্যাজেডি। তো আমাদের মানুষের জীবনে যে কোনো সময় ট্র্যাজেডি লেগেই আছে। ফটিককে জিজ্ঞাসা করলো, তো ফটিক বলল যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, বুঝলা, ফটিক যে চলে যাচ্ছে কিনা তাতে কিন্তু তার মায়ের অতটাও বেশি আপত্তি ছিল না। কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথা ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। মানে বুঝলা, মানে খুব একটা বেশি ওর খারাপ লাগছে না ফটিক যে যাচ্ছে, মামার বাড়িতে যাচ্ছে, যাক। কারণ ওর ভয় হচ্ছে যে কবে ছোটো ভাইকে জল টলে ফেলে দেয়, কবে মাথাটা ফাটিয়ে রেখে দেয়, এর ছেলেটার কোনো বিশ্বাস নাই এর উপরে। ঠিক আছে,
কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। আচ্ছা, এবার মামা পাগল। ফটিক সবসময় মামাকে বলছে কবে যাবে কখন যাবে ইত্যাদি ইত্যাদি, মানে ব্যস্ত করে দিল, অস্থির করে দিল মামাকে। উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না। হায়, এই পুরো অংশটা আমি একটু ব্রাকেট করতে বলবো, পরে দরকার পড়বে, কেমন? কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে, মানে যখন যাচ্ছে অবশেষে, আনন্দের ঔদার্য বশত, বলছে এতটা আনন্দ হয়েছে ওর যে আমার ভাইকে নিয়ে যাচ্ছে না, আমাকে নিয়ে যাচ্ছে, আমি কত সৌভাগ্যবান। তো এই আনন্দে সে কী করলো, নিজের ছিপ, ছিপ মানে বুঝে ওই যে মাছ ধরার ছিপ, ঠিক আছে, ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। মানে মাখনকে দিয়ে দিল, যেন তুই নে, তোর পরবর্তী ছেলেরা নেবে, তার ছেলেরা নেবে, তার ছেলেরা নেবে, তার ছেলেরা নেবে, পুরো পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিল। যা, এগুলো আজ থেকে তোর, তোকে দিয়ে দিলাম। হাসি পাচ্ছে না? না, আসবে। ছুটি জিনিসটা এরকম, কখন যে আমরা আমাদের কাছ থেকে ছুটি নিয়ে নেব জানতেই পারবো না। আচমকা যখন একদম ছুটি হয়ে যাবে তখন মনে পড়বে সত্যি বোধহয় এটাই শেষ ছুটি ছিল। দেখা যাক কি বলে। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। হাই, কি যেন আছে না একটা মামার বাড়ি নিয়ে একটা ছড়া, ছোটবেলা থেকে আমরা জানি, কি জানি, তাই 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 মামার বাড়ি যায়, মামা দিল, হ্যাঁ, দুধ কলা, চেয়ারে বসে খায়, এরকম তো শিখেছি আমরা, শুনেছি। আর মামি এলো, হ্যাঁ, এই যে লাঠি নিয়ে আসলো না, আব দেখা যাক মামি কি নিয়ে আসছে এখানে। কি বলছে, কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক, মানে ফালতু, যা আবশ্যক নয়, যা আবশ্যক নাই তাকে বলে অনাবশ্যক। অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে, মানে বুঝলা, নিজের পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। খুব একটা সন্তুষ্ট না, কারণ ওর পরিবারটা এমনিতেই বড়, তার উপরে আবার একটা ফালতু চাপ, বিরক্ত লাগছে। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বছরের অপরিচিত, আন্ডারলাইন 13 বছর, ওর সন্তান সংখ্যা কজন ছিল? 3 জন, 3টা ছেলে ছিল সেই মামার, আর তার উপরে আরও একজন 13 বছরের ছেলে চলে আসলো। তাও আবার কেমন বলতো, অপরিচিত, কোনোদিনও এর আগে দেখেনি। অশীতি পাড়া গায়ে, পাড়া গায়ে মানে বুঝলা, মানে শহুরে মানুষরা আমাদের পাড়া গ্রামের মানুষদেরকে একটু মানে হেয় নজরে দেখে, যেন কোথাকার কোন উটকো মানুষ, অসভ্য দেখেই লাগছে। অসভ্য কথার অর্থ যদিও যে সভ্যতা জানে না এবং সভ্যতার রুচিবোধ দিয়ে হয়, সংস্কৃতি দিয়ে হয়, কিন্তু এখানে কোথাও যেন একটা মনে হচ্ছে পাড়া গ্রামের মানুষটা যেন ওদের থেকে একটু পিছিয়ে পড়া মানুষ, তাই তারা একটু হীন বলে মনে করে। তাই বলছে, পাড়া গেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। তবু মনে হচ্ছে বিশ্বম্ভরের এতটা বয়স হলো ঠিকই, কিন্তু একটুও কাণ্ডজ্ঞান নাই, যে ওকে ছেড়ে দিতে গেলে ওকে আসতেই হতো কারো পরিবারে, কোনো দরকার ছিল না। আশ্চর্য। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। আসলে এটা লেখক আমাদেরকে কৌশলে বলে দিল যে 13-14 বছর বয়সের যে ছেলেরা হয় না, তারা খুব ডেঞ্জারাস হয়। ডেঞ্জারাস মানে টিনেজার্স বয়স বলে এদেরকে, বয়স সন্ধিকাল। তো এদের মাথায় ভিন্ন ভিন্ন ধরনের চিন্তা করে, জীবন সম্পর্কে, শরীর সম্পর্কে, মানসিকতা নিয়ে এদের অনেক ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে, ঠিক আছে। তো এই সময় অনেকে অনেক ভুল কাজ করে, যেটা সমাজে হয়তো অনীতি, অনৈতিক কাজ বলে প্রকাশিত হয়। আবার অনেক সময় কি হয়, যে তারা জীবনের অর্থ বুঝে উঠতে পারে না সঠিক অর্থে, ফলে তারা যা করে সমাজে মানুষের তাই বিরক্তির কাছে মনে হয়। তাই 13-14 বছরের বয়সের ছেলেকে মানে বালাই হিসেবে দেখছে। বালাই মানে হচ্ছে বিরক্তির পাত্র, বিপদ। শোভাও নাই, শোভা মানে সৌন্দর্য, মানে এই বয়সের ছেলেদের কোনো শোভা থাকে না, একদম দেখবে যে যা খুশি তাই করতে পারে, চুল টুল যেমনভাবে কাটতে পারে, ঠিক আছে। ধরো যে কি অদ্ভুতভাবে গলায় একটা ব্রেসলেট, হাতে ব্রেসলেট পরে নিল, গলায় একটা বড় চেন পরে নিয়েছে। তার বাবার বা মায়ের হয়তো একদম অসহ্য লাগছে দেখতে, কিন্তু তার বাবার সামনে গিয়ে বলছে, ইউ ম্যান, ইউ আর ওল্ড ম্যান, এরা নতুন নিয়ম, বুঝবা না এগুলো, জানো। এই যে অদ্ভুত অসভ্যতামি, এটা কিন্তু
ওদের মাথায় ঢুকে না যে ওরা কি করছে, কিন্তু বড়রা তো এটা সহ্য করতে পারবে না। তাই বলছে এদের যেন শোভা নাই, এই বয়সের ছেলেদের কোনো শোভা থাকে না, সৌন্দর্য থাকে না, ঠিক আছে, কোনো কাজেও লাগে না, এদের দিয়ে কোনো কাজ করানো যায় না। যেটা বলবা সেটাতেই মনে হচ্ছে এরা বিদ্রোহী হয়ে ওঠে, হ্যাঁ, বলবীর বলন একদম অনন্তকালের জন্য বিদ্রোহী, যেন বিদ্রোহ দেখা যাচ্ছে, ঠিক আছে। যেমন ধরো সাবনামকে বাড়িতে কোনো সময় মা যদি কোনো কাজ করতে পারে তো তুমি করতে পারছো না, সবটি তো কাজ আমি করে যাচ্ছি, হ্যাঁ, কমপক্ষে 15 মিনিট ধরে তো আমি শুধুমাত্র কাজই করে যাচ্ছি, কম কাজ করলাম, ঠিক আছে। তাই বলছে যে স্বভাব নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না। আই হায়, এইটা যে কত বেদনাদায়ক কথা। মানে এই ছেলেরা, এই বয়সের ছেলেরা এমন কোনো কাজ করে না যার কারণে কারো মনের মধ্যে স্নেহ উথলে ওঠে এদের জন্য, এদের প্রতি কোনো আগ্রহ নাই কারো, এই বয়সের ছেলেদের প্রতি স্নেহ উদ্রেক করে না। তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নয়, বা কেউ এদের সাথে সঙ্গেও থাকতে চায় না, খুব একটা সুখকর না এরা। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, মানে বুঝলা, একটা অল্প বয়সী বাচ্চা যখন আধো আধো কথা বলে আমরা খুব মিষ্টি করে ওকে আরও আদর করি, কী মিষ্টি করে কথা বলছে, কিন্তু তারপরে আরেকটা বয়সে গিয়ে যখন ও ন্যাকামি করে কথা বলে না, রাগ উঠে যায়। এত ন্যাকামি কর কী আছে, ডিরেক্ট বলে তো পারিস, ঠিক আছে। তো মনে মনে খুব বিরক্ত লাগে, ন্যাকামি করে কেউ কথা বলছে, অথবা ধরো যে কি খুব পাকা পাকা কথা বলে না, অনেক বাচ্চাই আছে কিন্তু খুব পাকামি করে, খুব কথা মানে বড়দের মতো কথা বলে। খুব অল্প বয়সে বাচ্চারা যখন বলে তখন মেনে নেওয়া যায়, কিন্তু যখন একটু বড় হচ্ছে না তখন আর ওগুলো জিনিস ওকে প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু ও বাচ্চা কী করে বুঝবে যে সে বড় হয়ে গেছে অলরেডি, বা বড় হতে শুরু করেছে, ঠিক আছে। তো ওদের এই সব জিনিস কেউ মেনে নিতে চায় না। তাই বলছে তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। প্রগল্ভতা মানে কি, যে একদম মানে খুব বেশি বাচালতা। তো এদের এই বয়সের জন্য এই বয়সের ছেলেদেরকে অতটা কেউ ভালোবাসে না, ভালো নজরে দেখে না, এদেরকে ভালোবাসতে পারে না, ঠিক আছে। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে, মানে বুঝলা, মানে অভিভাবকদের কাছে একটা বিরক্তির কারণ হয়ে ওঠে। কি বলতো, বাচ্চাটা মানে হঠাৎ করে একদম লম্বা হতে শুরু করে দিয়েছে, ফুলে ফেপে উঠতে শুরু করেছে, জামা কাপড় একদম হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, রাগারাগি করছে। ও কী করবে বেচারা, ওটাই তো টাইম, 13-14 বছর বয়সে তো ওর বাটটা দেখা যায় শরীরে, তাই না। তো এটাও যেন বিরক্তির কারণ। লেখক কত নিখুঁতভাবে দেখেছেন জীবনটাকে, দেখো। এই জন্য বলা হয় সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, জীবনকে দেখায়, ঠিক আছে। তাই বলছেন হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে, লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে, মানে বুঝলা, লোকে কি বলে যে কম বড় স্পর্ধা নাই, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, হ্যাঁ, জামাটা ছোট হয়ে গেল, জুতোটা ছোট হয়ে গেল, অদ্ভুতভাবে বকাবকি করে। ওরা কি করবে, এটা ওদের কি স্পর্ধা, ওরা স্পর্ধা করে করলো, ওরা নিজে থেকে করেছে এটা। তাহলে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। মানে এই সময় না কণ্ঠস্বর একটু পরিবর্তন হতে শুরু করে। 13-14 বছরের মানুষ বাচ্চাদের দেখবা কণ্ঠস্বর ধীরে ধীরে একটু ভারী হতে শুরু করে, এই টিউনটা একটু বদলে যায়, ঠিক আছে। ওই টাইমটাতে শারীরিক অনেক পরিবর্তন হয়। তো এতে কি হয় বলো তো, লোকেরা সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না, মানে বুঝলা, মনে হচ্ছে লোকেরা এত বড় হয়েও কে যেন বাচ্চা। ওরা বাচ্চাদের এই যে বৈশিষ্ট্যগুলো, ধরো যে কি এই 13-14 বছরের ছেলেরা ধরো যে কি কোনো বদমাশি করছে, ওকে, যে কোনো ধরনের বদমাশি করছে, সামাজিক অসামাজিক যাই হোক, কিন্তু ওরা তো জানে না, ওরা তো বুঝে না, বাচ্চা তো, ছোটো তো, ওটাই তো বয়ঃসন্ধির সময়, ওইটাই চঞ্চলতার করার সময়। এখন ওরা কিছু ভুল করে দিচ্ছে, সমাজের মানুষ, পরিবারের মানুষদের কী কর্তব্য, সেটাকে মানিয়ে নেওয়া, তাকে বোঝানো। জানে সবাই যে 2-4টা বছর পার হয়ে গেলে এ আবার বড় হয়ে যাবে, অ্যাকচুয়ালি এ তো বুঝতে শিখবে, সব দিন তো এটা করবে না। তো ঠিক আছে, একটু নিয়ন্ত্রণ করা উচিত, একটু বোঝানো উচিত, কিন্তু আমরা কি করি বলো তো, প্রচণ্ড মানে স্পর্ধা দেখি যেন ওদের মধ্যে, এটা তুমি স্পর্ধা দেখিয়েছো, মারো, আঘাত করো, তাতে কি হয়, ও আরও বেশি চঞ্চল হয়ে যায়। তো সব কিছুতে ওদের ভুল খুঁজি আমরা, এটা আমাদের সমাজের একটা বড় অন্যায়, সেটা কিন্তু কৌশলে আমাদেরকে বলে দিলেন কবিগুরু। আর কি বলছে, শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সব দোষ এদের মাপ করা যায়, কিন্তু শৈশবেরও দোষ মাপ করা হয়েছে। বাচ্চা মানুষ কাউকে বকে দিল, কাউকে গালি দিয়ে দিল, নোংরা ভাষায় কথা বললো, কেউ ওটা গায়ে মাখে না। আর যৌবনেও আমি অনেক ভুল করলাম, কিন্তু তুমি হয়তো মানে মাফ করে দিচ্ছ, কেন, করতেই হবে, কিছু করার নাই, সবাই বুঝে গেছে ব্যাপারটা, জীবনের অর্থ কী সবাই কম বেশি জানে, কিন্তু ওই বয়সটাতে না কেউ মাফ করতে চায় না এদেরকে, এটাই হচ্ছে সমস্যা। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। উফ, কি বেদনাদায়ক কথা।
সেও, অর্থাৎ এই যে ছেলেটার নাম কি ছিল, ফটিক, মনে মনে ভাবছে পৃথিবীর কোথাও কি আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, নিজের বাড়িতেও না, মামার বাড়িতেও না, সবারই কাছে আমি যেন একটা বাড়তি বিরক্তি, সবাই আমার শুধু স্পর্ধাটাই দেখছে, ও বুঝতে পারছে না। নেক্সট কি বলছে, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। মানে নিজে যে আমাদের এরকমটা হয়, আমি শিওর যে আমাদের সবার সাথেই কম বেশি হয়। এমন কোনো আত্মীয়র বাড়িতে গেছি যে আত্মীয়রা আমাদের ধরো ব্যক্তিগত কিছু চঞ্চলতা আছে, কিন্তু ওখানে গিয়ে না খুব আঁটো সাঁটো হয়ে থাকতে হয়, প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যেন এই বুঝে আমার এই ঠিক হচ্ছে না, কিছু ভুল করে দিলাম নাকি, কীভাবে সবাই এই লজ্জা পাচ্ছে, কেউ আদর করে ডাকছে তখন লজ্জা লাগছে, মিথ্যা মিথ্যা লজ্জা যেন কত লেগে গেলো, ঠিক আছে। তো তখন ওই সময়টা খুব আমাদের কষ্ট করে যায়, যেন সময় কাটছে না, বিরক্ত লাগছে, হ্যাঁ এর চেয়ে বরং ভালো ছিল আমার বাড়ি, এরকম মনে হয়। ওকে, তো কোথাও যেন ওই ছেলেটারও মনে হচ্ছে যে নিজের অস্তিত্বটা সম্পর্কেই তার যেন লজ্জা হচ্ছে, ভাবতে পারো, তখন মনে হয় যেন আমি কেন আছি এখানে, নিজের অস্তিত্ব নিয়ে তার বিরক্ত লাগছে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়, মানে বুঝলে এই সময়ের মানুষের মধ্যেই কিন্তু, ছেলে মেয়েদের মনের মধ্যেই কিন্তু খুব কাতরামি জন্মায় যে কেউ আমাকে একটু স্নেহ দিক, কেউ একটু ভালোবাসুক। দেখবে সবচেয়ে বেশি প্রেমে পড়ে কোন বয়সের মানুষ, হ্যাঁ সব বয়সেই পড়ে, অন্ত আমি নার্সারি স্কুলের বাচ্চাদেরকে দেখি দেওয়ালে লিখে রাখে B+D+M লিখে রাখে, ঠিক আছে। আর কলেজ টলেজে যাওয়া তো বাথরুম টাথরুম সব ভরে আছে, শুধু দেওয়ালে ওই লেখা প্লাস চিহ্নতেই ভরা আছে, মাইনাস কোথাও দেখতে পাবে না। কিন্তু প্রশ্ন হলো যারা প্লাস দিয়ে রেখেছিল তাদের কি বর্তমানেও, মানে ধরো আজ থেকে 4-5 বছর আগে প্লাস চিহ্ন দিয়েও নামটা লিখে রেখেছিল, বর্তমানেও কি ওই দুটো অক্ষর পাশাপাশি আছে না? ঠিক আছে, তো যাই হোক তারা ওইভাবে করে লিখে রাখে। কিন্তু সবচেয়ে বেশি প্রেমে পড়া বা কারো কাছ থেকে প্রেম পাওয়ার একটা আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি কিন্তু এই বয়সের ছেলে মেয়েদের মধ্যেই দেখা যায়। কেমন কারোর কেউ স্নেহ করছে এটা জেনেও খুব ভালো লাগে। আর আরেকটা ব্যাপার থাকে, একটু লোক দেখানো কাজ, মানে ধরো যে কি বাড়িতে কোনো কাজ করছে না, রাস্তা দিয়ে যাচ্ছে, পাড়া প্রতিবেশী কেউ বললে বাবু এটা করে দিও, তো ওরে বাবারে বিশাল মানে দারুণ চেষ্টা করে সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করে, যেন সন্তুষ্ট যেন করতে পারি লোকটাকে, লোকটা ফলে আমার একটু প্রশংসা করলো খুব খুশি। প্রশংসার লোভী হয় এই বয়সের ছেলেমেয়েরা, অর্থাৎ স্নেহের লোভী হয়, ভালোবাসার লোভী হয়, প্রেমের লোভী হয়, সহানুভূতির লোভী হয়, এমনকি প্রশংসারও লোভী হয়। তাই বলছেন যে এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। মানে বুঝলা, কেউ যদি ওই সময় তার প্রশংসা করে থাকে, স্নেহ করে থাকে, মনে মনে সে এত খুশি হয় যেন নিজের আত্মাকেই সে বিক্রি করে দিল লোকটার কাছে, লোকটা কত ভালো যে আমার প্রশংসা করলো, এইরকম মনে হয়। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। কেউ তাকে স্নেহ করতে পারে না। ধরো আমার বাড়িতে কেউ আসলো, ঠিক আছে, ধরে নাও যে আমি 13-14 বছর বয়সের একজন, হ্যাঁ ঠিক আছে বালক, চুপ করে শোনো শুধু, হ্যাঁ ধরো আমি 13-14 বছর বয়সের একজন বালক এবং কোনো আত্মীয় এসে বলছে বাহ এই ছেলেটা কি মিষ্টি, কত কাজ করছে, হ্যাঁ কত কথা শুনে, তখন হয়তো মা কি বাবা কেউ আড়াল থেকে কি বলবে বলো তো, মাথায় উঠে যাবে, বলিয়েন না মানিটা কি বলে না, ঠিক সেটাই কথা বললো। দেখো কি বলছে, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণ লোকে কি বলে যে প্রশ্রয় বলিয়া মনে করে। বেশি প্রশ্রয় দিতে নাই, আদরে আবার কি হবে, বাদরই হতে হবে, অন্য কিছু হবে না। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। মানে ওই বাচ্চাটার অবস্থা কি হয় বলো তো, মানে কাজ তো করছি কিন্তু আমার কোনো প্রভু নাই যে একটু সম্মান টম্মান দিবে, ঠিক আছে, পথের কুকুরের মতো যেন আমরা। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। মায়ের গৃহ, মায়ের কাজ, ওটাই হচ্ছে তার কাছে সব। যতই খারাপ থাক না কেন তখন বারবার মনে পড়ে যে আমার নিজের বাড়ি, নিজের মা, নিজের ঘর, ওটাই প্রধান। অতএব এমন সময় বা এই অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহ শূন্য বিরাগ, এই স্নেহ শূন্য শব্দটাকে একটু আন্ডারলাইন করো। স্নেহ শূন্য মানে যেখানে কোনো স্নেহ নাই, আদর নাই, চারিদিকের স্নেহ শূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। ওফ, ছেলেটার কথা বলছে যে প্রত্যেকটা মুহূর্তে তার কাঁটার মতো লাগছে সব কিছু, কেউ স্নেহ করে না তাকে।
এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। মানে বুঝলা, এই সময় বালকের মনের মধ্যে কোনো না কোনো নারীর ছবি এসে প্রবেশ করে। আর নারী জাতিকে শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব, মানে স্বর্গের সবচেয়ে সেই জীব যাকে সহজে পাওয়া যায় না, দুর্লভ, যাকে সহজে লাভ করা যায় না। হ্যাঁ, তো এইসব দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মানে বুঝলা, ওই সময়টাতে না পুরুষদের মনের মধ্যে এইরকম জিজ্ঞাসা আছে যে নারীরাই প্রধান, ঠিক আছে, জীবনে কাম্য হচ্ছে কেবল নারী। সেটা মাও হতে পারে, যাকে মায়ের কাছ থেকে সরে গেলাম, ঠিক আছে, মামিকে পেলাম, মায়েরই তো মতো, মাতৃসমা, তাই না? তো সেখানে এইরকম আচরণ করছে আমার সাথে, তাই না? তখন আমার মা তো কত আদর করে, আরে তখন মায়ের জন্য ওর বড্ড কষ্ট হয়। আর তখনই ও বুঝতে পারে নারী জাতির প্রয়োজনীয়তা। সবসময় উল্টো দিক থেকে ভাবলে হবে না, কেমন? আচ্ছা, মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। মানে বুঝলা, যতই দিন যাচ্ছে না মামির চোখে তার বিরক্তির কারণ সে বুঝতে পারছে। মানে এত বিরক্ত হচ্ছে কেন মামি আমার উপরে, ও বুঝতে পারছে না। এইটে ফটিকের সবচেয়ে বাজিত, অর্থাৎ মানে বাজিত, মানে ফটিকের মনের মধ্যে সবসময় কষ্ট হতো, মামি আমার সাথে এরকম আচরণ কেন করে? বাচ্চা তো জানে না তো সৎ মানুষ কি, হ্যাঁ, নিজের মা আর মামির মধ্যে তফাৎটা কি ও বুঝতে পারে না। ও জানে এইরকম আমার তো মায়েরই মতো, হ্যাঁ, মা আর মামি কি এমন তফাৎ। কিন্তু ও এসেছে বাড়িতে বলে এত কেন বিরক্ত হচ্ছে মামি, ও বুঝতে পারছে না। এটাই তার মনের মধ্যে সবসময় কষ্ট দিত। কষ্ট দেওয়াটাকে বলছে বাজিত। মামি যদি দৈবাত মানে হঠাৎ আচমকা, ঈশ্বরের কৃপায় মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। কেন বলো তো? অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও, গে যাও, একটু পড়ো, গে যাও, পড়াশোনা করতে এসছো এখানে, পড়ে যাও, তোমাকে আর কাজ করতে হবে না, অনেক কাজ করে দিয়েছ। কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। ছেলেটা খুব খুশি হয় মামি যখন ওকে কোনো কাজ করতে বলে। ওর তখন মনে হয় মায়ের কথা এতদিন শুনিনি, কিন্তু মামি আমার উপর কেন যে বিরক্ত হয়ে আছে জানি না। আর মামি আচমকা কোনো কাজ করতে বলল, সেটা সে মন প্রাণ দিয়ে করে, একটু বেশি করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মামি কি করে, তাকে দমন করে দেয়, তার উৎসাহটাকে আঘাত দিয়ে বলে কি, যাও, পড়তেছো পড়ো, যাও, নিজের কাজে মন দাও, অনেক হয়েছে, ঢের হয়েছে তোমার কাজ। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। এখন এই বাচ্চাটার মনের মধ্যে এই কথাটা, একটা বাক্য কতটা আঘাত দিতে পারে, বাচ্চাটার মনের মধ্যে কি ঘটল মামি বুঝতেও চাইল না। অদ্ভুত না? নেক্সট বলছে, ঘরের মধ্যে এইরূপ অনাদর মানে নেই আদর, যেখানে ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। ওফ, এবার এই যে কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝিতে হয়। যে গ্রামকে সে ফেলে এসেছিল, বিরক্তিকর বলে মনে হচ্ছিল, শহর যাব, কলকাতা যাব, আজ তার সেটা খুব বড্ড মনে পড়ছে। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, হায় সেই মাঠ, সবুজ মাঠ, সারাটা দিন ওই ঘুড়ি উড়িয়ে বেড়াতো, ওই মাঠের কথা আজ তার মনে পড়ল। নাই রে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীরের মধ্যে সে অকর্মণ্য মানে কোনো দিকে মন নাই, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সারাটা দিন ঘুরে বেড়াচ্ছে নদীর তীরে। কি বলতে বলতে ঘুরে বেড়াচ্ছে, নাই রে না। দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ সরু স্রোতস্বিনী কথাটা কি, নদীর সমার্থক শব্দ হলো স্রোতস্বিনী। সেই সব দল বল, উপদ্রব, স্বাধীনতা কোথায় গেল? সেই দল বল বেঁধে যে স্বাধীনতা ছিল, তার বল প্রয়োগ করার ক্ষমতা ছিল, তার উপদ্রব বদমাশি করার যে স্বাধীনতা ছিল, কোথায় গেল সেগুলো? কে ছিনিয়ে নিল তার জীবন থেকে এগুলো সব? হায়! এবং সর্বোপরি সেই অত্যাচারিণী, অবিচারিণী মা,
যে মাটাকে তার অত্যাচারিণী বলে মনে হতো, অবিচার করতো, যে বিরক্ত লাগতো মায়ের উপরে, সেই মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। মানে এখন সে এমন জায়গায় আটকে গেছে, আর বুঝে উঠতে পারছে না ও কার সাথে শেয়ার করবে তার সমস্যাগুলো। তাকে মাঠ ডাকছে, তাকে ঘুড়ি ডাকছে, তাকে আকাশ ডাকছে, নদী ডাকছে, পথ ডাকছে, তার দলবলের কথা মনে পড়ছে, তার অতীত তাকে ডাকছে, শেষমেশ ডাকছে তার মা। মায়ের প্রতি আকর্ষণ সে এতদিন পর অনুভব করলো, আর বারবার মনে হচ্ছে সেই অবিচারিণী মা যে আমার উপর অত্যাচার করতো মনে হতো, সেই মাকে আজ দেখার জন্য সে ছটফট করছে। কিন্তু এই দুঃখটাও ও কারো কাছে প্রকাশ করতে পারছে না। কেমন এই স্বাধীনতা, কেমন এই বেঁচে থাকা? এমন বেঁচে থাকতে কেউ চায়? এমন জায়গা থেকে তো সে অবসর চায়। কি চায়? ছুটি। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, যা ব্যক্ত করা যায় না এমন ব্যাকুলতা, কষ্ট। গোধূলি সময়ের মানে সন্ধ্যার সময়ের মাতৃহীন বৎসের মতো, মানে মা ছাড়া বাচ্চার মতো, সন্তানের মতো, কেবল একটা আন্তরিক কথা। কি সেটা? মা মা। ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত, মানে লজ্জা পাচ্ছে, বড় হয়েছে সে, ওই সময় মা মা বলে তো কাঁদা যায় না। ওর মন ছটফট করছে মাকে ডাকার জন্য, সে মনে মনে ডাকছে, ফুপিয়ে কাঁদছে, কারোর সামনে কাঁদতে পারছে না, সে লজ্জিত, লজ্জা পাচ্ছে, শঙ্কিত, ভয় পাচ্ছে, শীর্ণ, দীর্ঘ, অসুন্দর। সে তো লম্বা আছে কিন্তু দীর্ঘ আছে, কিন্তু শীর্ণ, রোগা পাতলা, অসুন্দর। সে তো অসুন্দর, দেখতে তো খুব ভালো না। বালকের অন্তরে কেবলই আলোড়িত হইতো। আলোড়িত মানে অন্তরে, ভেতরের মধ্যে সবসময় ছটফট করে একটা কথা ঘুরতো। কি? মা মা বলে সে ফুপিয়ে কাঁদতো, কাউকে বলতে পারছে না। তবু তার মামা ছিল তার বড় আপন, চাইলে সে মামার কাছে বলতে পারে। দেখা যাক কী হয়। স্কুলে যাচ্ছে সে, কলকাতায় গিয়ে সে কোথায় যাচ্ছে? স্কুলে পড়তে যাচ্ছে। স্কুলে এত বড় নির্বোধ, মানে এত বড় হয়ে গেছে কিন্তু শিক্ষা দীক্ষা নাই। হতে পারে গ্রামের ছেলে তো, পড়াশোনা করেনি। এবার ওখানে যখন গেছে, ওর বয়স থেকে অল্প বয়সীরা ওর ক্লাসে পড়ছে, ভালো ভালো উত্তর দিচ্ছে, ক্লাস ভালো করছে। এই ছেলেটাও তো ভালো পারে না, তার জন্য তাকে লজ্জা পেতে হয়, মার খেতে হয়। কোথাও সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না। স্কুলে এত বড় নির্বোধ, নির্বোধ মানে যার কোনো বোধ নাই, এবং অমনোযোগী, মানে ওর মনোযোগ নাই, মন ঠিক নাই, মন পড়াশোনাতে বসছে না। অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত, মানে তাকে কোনো প্রশ্ন করলে সে হাঁ করে অবাক হয়ে তাকিয়ে থাকতো। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারকান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। কাঁদতে পারত না সে, নীরবে সহ্য করত, ফুপিয়ে কাঁদত। আর নীরবে, গর্ধব মানে গাধার মতো, ভারপ্রাপ্ত মানে মানে বোঝা আছে বোধ হয় মার খেতেই হবে আমাকে, ডেলি আসছে, ডেলি মার খাচ্ছে। তো আমাদের স্কুলেও দেখি, হ্যাঁ স্কুলগুলো তো দেখি, ক্লাসে স্যারেরা নির্দয়ের মতো মারতে থাকে, পারছে না পড়া বলে। কোথাও যেন ওদের কথাও আমাদের এই মুহূর্তে মনে পড়লো। ওর মাথাতে ঢুকছে না, যে কোনো কারণেই হোক, ওর মনকে স্যারেরা বুঝতে পারছে না, মারছে, সে সহ্য করছে। ওর বারবার মনে হচ্ছে না কি যে আমি কোথাও খাপ খাওয়াতে পারছি না, কেউ আমাকে পছন্দ করে না, কেউ ভালোবাসে না আমাকে, কেউ স্নেহ করে না, সবাই শুধু আঘাতই করছে। ছেলেদের যখন খেলিবার ছুটি হইতো তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। ওফ, যে ছেলেটাকে আগে আটকানো যেত না বাড়িতে, সারা দিন টই টই করে বেড়াতো, সেই ছেলেটা স্কুলে ছুটি হতে গেলে কি করে? জানলা ধরে দাঁড়িয়ে থাকে। ভালো লাগে না কিছু, দূরের বাড়ির ছাদগুলো সে দেখে। যখন সেই দ্বিপ্রহর মানে দুপুরবেলা, রৌদ্রের দিন, কোনো একটা ছাদে একটি মেয়ে, ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইতো, তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত। মানে বুঝলা, দূরের দিকে তাকিয়ে আছে, কোথায় যেন সে এসে পড়েছে। এ তার পরিচিত জায়গা না, এ তার কাম্য নয়, ভালো লাগছে না। কিন্তু দূরে কোনো ছাদে হয়তো কোনো একটা ছেলে বা মেয়ে খেলছে, আর সেই ছাদের খেলাটা দেখে তার মনটা ভারাক্রান্ত হয়ে যেত। বড় মনে পড়তো তার নিজের খেলার দিনগুলোর কথা। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া, মানে একদিন অনেক প্রতিজ্ঞা করলো সে, মনে মনে সাহস জোগালো। সাহস জুগিয়ে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? অনেক সাহস করে সে মামাকে বলল, মামা,
মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক। স্কুলের ছুটি, কার্তিক মাসে পূজার ছুটি হবে, সে এখনও অনেক দেরি, ঢের দেরি। কার্তিক মাসে এখনও অনেক দেরি, কার্তিক মাস আসতে। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। ওফ, যন্ত্রণার উপরে যন্ত্রণা। ও তো পড়াশোনা তো মনই নাই, একদিন স্কুলের বই হারিয়ে ফেলল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। নাচার মানে আর ওর কোনো উপায় নাই, এবার তো অত্যাচার বাড়বে ওর উপরে। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিল, মানে প্রায় দিন তাকে মারছে ওই একটাই কারণে। মাস্টার আসলো, বই নাই, মারো, পড়া করিনি, মারো, পরের দিন তাও মারো, মানে মজা পেয়ে গেছে মাস্টারমশাই যেন। ওকে আর কেউ বুঝতে চাইছে না ওর প্রবলেমটা কী হচ্ছে। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর করতে শুরু করলো আর অপমান করতে শুরু করলো। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। মানে বুঝলে, তার মামাতো ভাইরা কিন্তু ভালো পড়াশোনায়, বন্ধুবান্ধবের কাছে আর পরিচয় দিত না, মানে নিজের সাথে যে ওদের একটা পরিচয় আছে ঘেন্না করতো বাচ্চাগুলো, মানে ওর মামাতো ভাইরা সবাই ঘেন্না করতো একে, লজ্জা হতো পরিচয় দিলে যেন এর। স্কুলে তাহার এমন অবস্থা হইল তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। আমোদ মানে আনন্দ। কোনো রকম যখন আঘাত হতো, অপমান করা হতো কিনা এই ছেলেটাকে, সঙ্গে সঙ্গে স্কুলের বা রুমের অন্যান্য ছেলেরা যতটা আনন্দ পেত তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ করতো কে? ওর মামার ছেলেরা। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, মানে অসহ্য লাগছে তার এই অপমান কষ্ট। একদিন নিতান্ত অপরাধীর মতোই সে নিজের মামির কাছে গিয়ে বলল, বই হারিয়ে ফেলেছি, আচ্ছা আমার বই হারিয়ে ফেলেছি আমি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বললেন, মানে অধর মানে হচ্ছে ঠোঁট, এমনভাবে তাকালো যেন কী যে বলতে চাই, আগুন বেরোচ্ছে যেন মুখ থেকে, এতটা বিরক্ত তার মুখ দেখে বোঝা গেল। বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি না। হাই, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ। আমি তোমাকে মাসে 5 বার করে বই কিনে দিতে পারবো না। মামির এই কথা শুনে কি ঘটছে দেখো। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল, সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। এখন তার মায়ের কথা মনে হলো যে কেন আমাকে এখানে তুমি পাঠালা মা, আমি মামা মামিদের অনর্থক পয়সা নষ্ট করছি, কেন আমাকে পাঠালে? মায়ের উপর তার অভিমান হতে শুরু করলো। মায়ের কারণে আজকে আমাকে এখানে আসতে হয়েছে, অনর্থকে এদের পয়সা নষ্ট হচ্ছে, এদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছি আমি তো বেশ ছিলাম ওখানে। নিজের হীনতা এবং নিজে যে কারোর সাথে তাল মেলাতে পারছে না কিনা, এই যে একটা হীনমন্যতা। হীনমন্যতা মানে কি, আমি গিয়ে কি করব, ওখানে আমাকে মানাবে না সবার মধ্যে। এরকম মাঝে মাঝে আমাদেরও হয়, মানে আমার তো খুব হতো, এখনও হয়, ঠিক আছে। সব জায়গায় নিজেকে না মানানোর একটা হীনমন্যতা কাজ করে, ওখানে আমাকে ঠিক মানাবে না, আমি যাব না, ঠিক আছে। বড় বড় মানুষ সব, ওখানে আমার মানাবে না। তো এই জিনিসটা আশা রাখছি সব মানুষের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু কাজ করেই, ঠিক আছে। ওইটা ওর হচ্ছে, ওর মনে হচ্ছে আমি এতটা হীন, এতটা সামান্য, হ্যাঁ। নিজের হীনতা আর দৈন্য মানে নিজের দারিদ্রতা মানে এই না যে ওর কাছে পয়সা নাই, দারিদ্রতা এই কারণে যে ওর মধ্যে বেঁচে থাকার কোনো রসদ নাই। কেউ যে তাকে ভালোবাসবে, স্নেহ করবে, প্রশংসা করবে, এর কোনো কারণ নাই তার মধ্যে। এতটা কেন তাকে মানে শূন্য স্থান করে পাঠালো এই পৃথিবীতে ঈশ্বর? কেন সে নিজের মধ্যেকার এই শূন্য স্থানটাকে ফিল আপ করতে পারলো না, কোনোদিনও পূর্ণ কেন করতে পারলো না? এই কারণে নিজের প্রতিও রাগ হচ্ছে, মায়ের উপরেও রাগ হচ্ছে, এবং এর জন্য সে মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে চাইছে। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগল। ওফ, অসুস্থ হয়ে পড়ছে সে। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রেই তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যায়ামও বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মানে যদি এখন জ্বর হয়, আমার অসুস্থ হই, তাহলে মামির উপর আমার আরও অশান্তি বাড়িয়ে দেবো আমি। দেখো, যে ছেলেটা মায়ের কথা পর্যন্ত শুনতো না, মায়ের প্রতি কদর ছিল না, সে কতটা বুঝতে শিখেছে। এখন যদি আমার জ্বর হয়, মামির উপরে অকারণে আমি বাড়াবাড়ি শুরু করলাম, এইরকমই মামি ভাববে, ঠিক আছে। ফালতু কারো মাথায় আমি বোঝ হতে চাই না। মামি এই ব্যায়ামটাকে, ব্যায়াম কথার অর্থ হচ্ছে ব্যারাম, ভেঙে বললে অসুখ। মামি এই
ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। সে উপলব্ধি করছে, সে ভাবছে মামি যখন জানতে পারবে যে আমার অসুখ হয়েছে তখন কতটা ওর কাছে বিরক্তির কারণ হয়ে উঠবো আমি। তখন তিনি নিজে আবার বলবেন এটার কি খুব মানে প্রয়োজন ছিল যে মানে এত কিছু চাপ দেওয়ার পরে আবার একটা অসুখ বাঁধি ফেললে, তো কেন আমি মামির উপরে এই চাপটা তৈরি করব। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। মানে বুঝলা, ওর বারবার মনে হচ্ছে ওই বাচ্চাটা যে নিতান্তই অদ্ভুত ছিল, নির্বোধ ছিল এবং সে ডানপিটে ছেলে ধরনের। ডানপিটে মানে কি, খুব বদমাস, কাউকে পাত্রটা দেয় না, কারো কথা শোনা ঠিক করে। সেই ছেলেটা অসুস্থ হওয়ার পর এই প্রথম ভাবলো, বুঝলো যে আমার পাশে মা থাকার প্রয়োজনটা কতটা ছিল। মায়ের অভাব সে এবার টের পেল, এতদিন টের পায়নি। ঠিক আছে, আর ভাবলো গোটা পৃথিবীটাই আমার কাছে নরক, যেন মা ছাড়া পৃথিবীটা শূন্য। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না, বুঝলা। পরের দিন সকালবেলা, সারা রাত্রি তার কিন্তু ঘুম হচ্ছে না, পরের দিনই কিন্তু আর তাকে আর দেখা গেল না বাড়িতে। কেন? সে পালিয়েছে, ওই জ্বরের শরীর পালিয়েছে। চতুর্দিকে মানে চারদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি ঝরিতেছে। উফ, শ্রাবণ মাস, সে শ্রাবণে ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে সেদিন রাত্রেও। ঠিক আছে, ওই যে কী যেন মাসটা করেছিল, হ্যাঁ কার্তিক মাস। ঠিক আছে, 3-4 মাস বোধ হয় নাকি। তো এইভাবে শ্রাবণ মাস হিসাব করেন বা কয় মাস, যাই হোক ওই দূরত্বটা ও আর মানতে পারছে না, নিজের মায়ের সাথে এতটা দূরত্ব সে মানতে পারছে না। যাই হোক সে পালিয়েছে বাড়ি থেকে। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। এবার যে কজন মিলে তাকে খুঁজি করছে কিনা, তার মামা তো লোক যুক্ত করলো, লোককে ডাকাটাকি করলো, খোঁজাখুঁজি করলো, ফলে যারা খুঁজতে বেরোলো না অনর্থক তাদেরকেও কিন্তু ভিজতে হলো, কারণ তারপরের দিন রাত্রি থেকে আবার মুষলধারে বৃষ্টি চলছে। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। হ্যাঁ, বিশ্বম্ভরবাবু কিন্তু তাকে অত্যন্ত স্নেহ করে, ভালোবাসে, কিন্তু ওই যে পুরুষ মানুষ বলে না, বাড়িতে কতক্ষণের জন্য থাকছিল, ফলে নিজের স্ত্রীর যে কেমন আচরণ আর তিনি ফিরে তাকাচ্ছিলেন না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এতেই হয়েছে কাল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। এবার কি ঘটনা ঘটছে, সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। সন্ধ্যার পরে একটা গাড়ি আসলো, তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। মানে বুঝলা, গাড়ি থেকে 2 জন পুলিশ কী করলো, ছেলেটাকে ধরে নামাচ্ছে। মানে ওকে ধরে নামাতে হচ্ছে, ও অচেতন, অজ্ঞান, পুরো অজ্ঞান হয়ে আছে, আর প্রচণ্ড জ্বর, সারা শরীর ফুটছে। সেই বৃষ্টির রাতে আবার ভিজেছে, সে সারাদিন ভিজেছে, রাস্তা খুঁজে পাচ্ছিল না, কীভাবে বাড়ি যাবে। বাড়ি যেতে চায়, মাকে দেখতে চায়। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, মানে মুখ চোখ লাল হয়ে আছে, থরথর করিয়া কাঁপিতেছে। ইস, কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। অন্তঃপুর মানে ঘরের ভেতরে নিয়ে গেলেন, কোলে করে, মামা ভাগ্নেকে কোলে করে নিয়ে গেল। মামি তাহাকে দেখিয়ে বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। কেন পরের ছেলেকে নিয়ে আমাকে কর্মভোগ করতে হবে, যার যেখানে বাড়ি আছে পাঠিয়ে দাও, কী দরকার আছে এখানে রাখার ওকে। বিরক্ত হলো। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। বাস্তবিক অর্থে সেই মামিটার কী হয়েছে বলে তো, সারাদিন কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, কারণ একটা অশান্তি, তো পরের ছেলে এসে থাকছিল, এখন হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে না গেছে খোঁজাখুঁজি হচ্ছে, পুলিশে খবর দেওয়া হয়েছে, মন ঠিক থাকে। নিজের ছেলেদের প্রতিও তার চর্চা করা হয়নি, সারাদিন নিজেও খায়নি ঠিকঠাক, আর স্বামীর প্রতি ভাববা না যে এই ছেলেটার প্রতি স্নেহে তার একদম হৃদয় উতলে উঠেছে, আতঙ্কেও ভয়েও, কোথায় গেল ছেলেটা, কী হবে এখন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, ফটিকের কানে কিন্তু সব কথা গেল, এই যে মামি বললো না পাঠিয়ে দাও, ফটিক সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিল। এতদিন পর সে কাঁদল, ওফ, সে তার যন্ত্রণাকে প্রকাশ করতে পারল। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল,
আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বলছে আমি তো যাচ্ছিলাম মায়ের কাছে, আমাকে রাস্তা থেকে এরা ধরে নিয়ে আসলো, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। প্রলাপ বকার মানে বোঝো, ঘুমের মধ্যেই জ্বরের মধ্যেই বকর বকর করা, বকবক করছে। কি বলছে? বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধি হইয়া ভাবে তাকাইয়া রহিল। মামা, আমার ছুটি হয়েছে কি? হায়, চিকিৎসক এসে দেখতে, তার সামনেই সে একবার চোখটা খুলল, আবার চোখটা বন্ধ হয়ে গেল আপনা আপনি। আর সে মামাকে বলল, মামা আমার কি ছুটি হয়েছে? ছুটি দিবে না স্কুল? আমি যাব না বাড়ি? মাকে দেখতে পাবো না, আমি মায়ের কাছে যেতে চাই। বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া, ওফ, এবার বিশ্বম্বরবাবু কেঁদে ফেলেছে। বিশ্বম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত, শীর্ণ মানে শুরু হয়ে যাওয়া, তপ্ত মানে উত্তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। ফটিক ঘুমের ভরে সেই জ্বরের মধ্যে এসে বলছে, যেন মাকে দেখতে পাচ্ছে, সে বলছে, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া, মানে কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পেয়ে ফটিক কাহার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। চারিদিকে দেখলো, মানে ও বোধহয় ঘুমের মধ্যে দেখতে পেয়েছে মায়ের কাছে এসে পৌঁছে গেছে। চারিদিকে তাকালো, কেউ নেই। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া ফিরিয়া শুইল। আবার দেওয়ালের দিকে মুখ করে আবার ঘুমলো। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, মামা এসে ভাগ্নের কানের কাছে এসে কিছু বলতে চাইছে। ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি, তোর মাকে আনার জন্য লোক পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। বিশ্বম্বরবাবু নিজের বোনের অপেক্ষায় আছে, কখন তার বোন আসবে, ফটিকের মা আসবে। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, বুঝলা, খালাসি বাসের যে খালাসিরা তার যে সুরে কথা বলে সেইভাবেই যেন সে বিড়বিড় মিনমিন করে কিছু একটা বলছে। বলছে, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। বলছে, দেখো একটা কথা ছিল যে ও কোথাও নিজেকে খাপ খাওয়াতে পারছে না। নদীতে যখন ওই মাঝিরা নদীর জল মাপতে চায় না, তখন ভারী কিছু দড়িতে লাগিয়ে ফেলে, অথবা বাঁশ লাগিয়ে ফেলে। এক বাঁশ গেল নাকি দুই বাঁশ গেল, ওটা গভীরতা মাপছে। এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কী বকবক করছে সে? স্বপ্নের দিকে সে জল মাপছে, নাকি জীবন মাপছে, নাকি দূরত্ব মাপছে? ফিল করো। এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। আসার সময় কিন্তু অনেকটা পথ জাহাজের স্টিমারে করে এসেছিল কলকাতায় আসার সময়। তখনই সে এগুলো কথা শুনেছিল খালাসিদের কাছে। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে। কোন জল? জীবনের অগাধ সমুদ্রে সে পড়ে গেছে, কোনো একটা তীরে লাগলেই হয়। এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। অকুল সমুদ্র মানে যেটার কোনো কুল কিনারা নাই, যে সমুদ্রে সে যাওয়া শুরু করেছে, সেখানে সে জল মাপার চেষ্টা করছে, কিন্তু তল পাচ্ছে না কোথাও। জীবনের কোনো দিনই কি ও কোথাও তল পেল, কোথাও জায়গা পেল? মায়ের কাছে না, নিজের ঘরে না, ভাইয়ের জীবনে না, আত্মীয়দের কাছে না, মামার কাছে না, মামা তো ভাইদের কাছে না, মামির কাছে না, স্কুলের শিক্ষকের কাছে না। বোধহয় জীবন দেবতা আর এই ছেলেটাকে ফেলে রাখবে না। ডাক এসেছে তার, হয়তো তাকে যেতে হবে। সে জল মাপছে, আর কত দূর, আর কত দূর। এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, তাকে যেতে হবে। এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগলেন, কাঁদতে লাগলেন। মা আসলো। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া
উচ্চস্বরে ডাকলেন, ফটিক সোনা মানিক আমার। আহ, মায়ের সেই ডাক শোনার মতো অবস্থায় কি আছে আর ফটিক? ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দেয়া কইল, হ্যাঁ, যেন ও আর মায়ের দিকে তাকাতে পারছে না। মা আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধন রে। অর্থাৎ নিজের সন্তানকে স্নেহ করার এমন অবস্থা এই মায়ের। সে বিধবা, 2 সন্তান নিয়ে সে জর্জরিত ছিল। ভাবলো এক সন্তান মানুষের মতো মানুষ হবে। কি করলো সে পাঠিয়ে? চিরতরে তার সেই সোনা প্রদীপটা নিভিয়ে যেতে শুরু করেছে। সে ডাকলো, ওরে ফটিক বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এখন আর কোথাও যাবে না। ও নিজের গ্রামে যাবে না, সেই নদীর কাছে যাবে না, বন্ধুদের কাছে যাবে না, কোথাও যাবে না, নিজের বাড়ি যাবে। সে হারিয়ে যেতে চেয়েছে। কলকাতার সাগরে এসে সে আর নিজেকে কোনোদিন খুঁজে পেল না। অতিথি গল্পটা যদি কখনো পড়ো তো সেখানেও তারাপদ বলে একটি চরিত্র আছে। শুভা গল্প যদি পড়ো, শুভা নামে একটি চরিত্র আছে। ডাকঘর গল্পে অমল নামে একটি চরিত্র আছে। প্রত্যেকটা চরিত্রকে দেখতে পাই আমরা। প্রকৃতির কাছ থেকে তারা যেই পালিয়ে গেছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তারা কখনো না ফেরার জগতে চলে গেছে। যে অনন্ত জগৎ থেকে কখনো আর মানুষ ফেরে না, সেখানে চলে গেছে। নিজেকে হারিয়ে দিয়ে মানুষ কি সুখী হয়? তাই সময় থাকতে সময়ের মর্যাদা বুঝতে হয়, জীবনের অর্থ বুঝতে হয়। স্নেহ প্রেম নাই এমন জগৎ থেকে, এমন জীবন থেকে মুক্তি পাওয়াই তো প্রয়োজন। যে জীবনে স্নেহ নাই, সম্মান নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, সেখান থেকে চিরদিনের জন্য আমাদের ফটিক ছুটি পেয়েছে, ছুটি নিয়েছে। সে জীবনের পথ থেকে সে সরে গেছে।